ফার্স্ট আমরা কি বলছি দেখো, জীব বৈচিত্র্য আইন 2002 সালে পাস হয়। জীব বৈচিত্র্য দিবস 22শে মে। দুটো ডেটা বুকের কথা বলবো, যেটা হচ্ছে রেড ডাটা বুক আর একটা হচ্ছে গ্রিন ডাটা বুক। রেড ডাটা বুক পাবলিশড হয়েছিল 1963 সাল, 1963। 1963 সালে এই গ্রিন ডাটা বুক পাবলিশড হয় 1963। এটা হচ্ছে বিপন্ন উদ্ভিদ এবং প্রাণীদের নাম। ডেটা অফ রেড ডাটা বুকে কি থাকে? বিপন্ন উদ্ভিদ এবং প্রাণীদের নাম, বিপন্ন উদ্ভিদ ও প্রাণীদের নাম এখানে উল্লেখ থাকে। প্রাণীদের নাম এই রেড ডাটা বুকে উল্লেখ থাকে। 1963 সালে কোন অর্গানাইজেশন পাবলিশ করে? আইইউসিএন। আইইউসিএন হচ্ছে ওয়ার্ল্ডের একটি আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর নেচার অ্যান্ড ন্যাচারাল কনজারভেশন, ন্যাচারাল রিসোর্সেস। অ্যাকচুয়ালি নেচার এবং ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক সম্পদের সংরক্ষণের জন্য এই সংস্থা বিরাটভাবে কাজ করে, প্রকৃতি সংরক্ষণ সংস্থা। এই আইইউসিএন প্রকাশ করে এই দুটো ডেটা বুক। এই দুটো ডেটা বুকে কি থাকে? নাকি আমাদের কিছু প্রজাতি আছে, যে প্রজাতিগুলোকে বলা হয় কিছু এন্ডেঞ্জার্ড স্পেসিস। এন্ডেঞ্জার্ড মানে যেগুলো বিপদ সংকুল আছে বা বিপন্ন অবস্থায় আছে, আস্তে আস্তে আমাদের পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে। আর কিছু প্রজাতি আছে এক্সটিংক্ট। এক্সটিংক্ট মানে হচ্ছে বিলুপ্ত। এক্সটিংক্ট মানে কি? বিলুপ্ত। কিছু আমাদের এই পৃথিবী থেকে, যেমন ডাইনোসর, মরিশাসের ডোডো পাখি, এগুলো কিন্তু আর নেই, এগুলো বিলুপ্ত হয়ে গেছে। কিছু এক্সটিংক্ট আছে, কিছু এন্ডেঞ্জার্ড স্পেসিস আছে। এই স্পেসিস গুলোকে, এই কিছু ডেটা বুক আছে, সেই ডাটা বুক গুলোকে আমরা দেখতে পাই যে প্রজাতিগুলোর নামগুলো সেখানে এন্ট্রি হয়, যেগুলো আস্তে আস্তে, এখন ধরো আমরা রেড ডাটা বুক করছি, যেখানে কি থাকে বলছে বিপন্ন প্রজাতি, যেখানে হচ্ছে এন্ডেঞ্জার্ড স্পেসিস, যে স্পেসিস গুলো আস্তে আস্তে পৃথিবী থেকে কমে গেছে, দেখা যায় না বললেই চলে, হারিয়ে যেতে চলেছে, তারা পরিবেশের সাথে সংগ্রাম করে জেগে বেঁচে থাকতে পারেনি। আচ্ছা, আমরা চার্লস ডারউইনের কয়েকটা কনসেপ্ট দেখেছি। চার্লস ডারউইনের কয়েকটা কনসেপ্টের মধ্যে বিখ্যাত যেটা হচ্ছে, ধরো, অস্তিত্বের জন্য সংগ্রাম, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। সার্ভাইভাল, একটা প্রজাতি যদি আমাদের এই আর্থে সার্ভাইভ করতে হয়, চার্লস ডারউইনের বিখ্যাত একটা বই অরিজিন অফ স্পেসিস। অরিজিন অফ স্পেসিস এই বইটা তোমরা জানো যে 1859 এই সময় পাবলিশ হয়েছিল। এই বইটা তিনি লিখেছিলেন বিভিন্ন জায়গায় ভ্রমণ করে। এইচএমএস বিগেল, এইচএমএস বিগেল বলে একটা জাহাজ, এই জাহাজে ঘুরে, বিভিন্ন দ্বীপপুঞ্জে ঘুরে চার্লস ডারউইন কি করেছিলেন, একটি বই লিখেছিলেন, যে বইটাতে আমাদের বিভিন্ন উদ্ভিদ প্রজাতি, প্রাণী জগৎ, এগুলোর বিবর্তনের কথা, কিভাবে বিবর্তন হয়েছে সেই গল্প তিনি বলে গেছেন। সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, যোগ্যতমের উদ্বর্তনের কথা বলেছেন। প্রাকৃতিক নির্বাচনবাদের কনসেপ্ট বলেছেন। এছাড়াও তোমার অস্তিত্বের জন্য সংগ্রাম, এই কথাগুলো তিনি বলে গেছেন। এরপর এই বক্তব্যগুলোকে, এই কনসেপ্ট গুলোকে পরবর্তী ক্ষেত্রে পরিবর্তন করেছিলেন হারবার্ট স্পেন্সার। হারবার্ট স্পেন্সারের নামটা খুব বিখ্যাত, কারণ এই চার্লস ডারউইনের সমস্ত কনসেপ্ট গুলোকে তিনি প্রবর্তন করার চেষ্টা করেছিলেন। ঠিক আছে, তাহলে প্রথমত যেটা ডিসকাস করলাম, এই রেড ডাটা বুক, যে রেড ডাটা বুক কনসেপ্টটা, এই রেড ডাটা বুকের কনসেপ্টটা আমরা এই আইইউসিএন দ্বারা প্রকাশিত হয়। দেখো, তারপর হচ্ছে আরেকটা গ্রিন ডাটা বুক। এই গ্রিন ডাটা বুক 1987 সালে পাবলিশ হয়। 1987, 1987 সালে, 1987 সালে ইউক্রেনের জাতীয় উদ্ভিদ বিজ্ঞান সংস্থা এটা প্রকাশ করে যে ইউক্রেনের একটি জাতীয় উদ্ভিদ বিজ্ঞান সংস্থা এই গ্রিন ডাটা বুকটা মনে রাখো যে এটা 1987 সালে পাবলিশ হয়। আর কিছু মনে রাখতে হবে না। এখানে কি পাবলিশ হয়? বিভিন্ন উদ্ভিদ গোষ্ঠী যারা তালিকাভুক্ত হয়েছে, কিছু জলাভূমির উদ্ভিদ, গুল্ম জাতীয় উদ্ভিদ, অরণ্যের উদ্ভিদ,
বনাঞ্চলের উদ্ভিদ, এখানেও কিন্তু ওই বিপন্ন প্রজাতির উদ্ভিদের এবং প্রাণীদের নাম কিন্তু আমরা এই গ্রিন ডাটা বুকে পাই। তাহলে এই দুটো ডাটা বুকের কনসেপ্ট মনে রাখবে একটু। এছাড়াও তোমরা বটানিক্যাল গার্ডেনের নাম শুনেছো? বটানিক্যাল গার্ডেন, এই বটানিক্যাল গার্ডেন কি? এই বটানিক্যাল গার্ডেন হচ্ছে এই সংরক্ষণের একটা সংস্থা, ওই সংরক্ষণের একটা জায়গা বলতে পারো। আমাদের ইন্ডিয়াতে প্রথম যে বটানিক্যাল গার্ডেন সবথেকে বড় যেটা হচ্ছে হাওড়াতে আছে, হাওড়া শিবপুর। হাওড়া শিবপুর, হাওড়া শিবপুর বটানিক্যাল গার্ডেন হচ্ছে, হাওড়া শিবপুর বটানিক্যাল গার্ডেন হচ্ছে এশিয়ার বলতে পারো, ভারতের নয় শুধুমাত্র, এশিয়ার সব থেকে লার্জেস্ট বটানিক্যাল গার্ডেন হাওড়া শিবপুর। আচ্ছা, তোমরা একটা জিনিস জানো ইউট্রিফিকেশনের কোন জিনিসটা কি? ইউট্রিফিকেশন, হ্যাঁ, ইউট্রিফিকেশন, ইউট্রিফিকেশন। যখন খুশি জন। হয়েছে। এরপর দেখো তোমাদেরকে আরো কয়েকটা জিনিস বলবো, যেটা হচ্ছে অভিযোজন। কয়েকটা কোয়েশ্চেনের মধ্য দিয়ে দু তিনটে চ্যাপ্টার আরো ডিসকাস করছি। কিছু জিনিসের বিজ্ঞানসম্মত নামগুলো পড়ে যাবে, ঠিক আছে? আমি কিছু জিনিস পাঠিয়ে রাখবো গ্রুপে, সেগুলো একটু দেখে যাবেন। আচ্ছা, তোমরা আর্কিওপটেরিক্স এর নাম শুনেছো? আর্কিওপটেরিক্স এ কোন দুটি পক্ষীয় সরীসৃপ? পক্ষীয় সরীসৃপের মিশ্রণ হচ্ছে আর্কিওপটেরিক্স। আচ্ছা,
কোন শিলাতে জীবাশ্ম দেখতে পাওয়া যায়? পাললিক শিলায়। জীবাশ্ম মানে যেটাকে ফসিলস বলা হয়, তাই তো? ফসিলস। এই ফসিল সংক্রান্ত স্টাডিকে কি বলা হয়? স্টাডি অ্যাবাউট ফসিলস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কি হবে? প্যালিওঅন্টোলজি। প্যালিওঅন্টোলজি, ঠিক আছে। প্যালিওঅন্টোলজি মানে হচ্ছে স্টাডি অ্যাবাউট ফসিলস। স্টাডি অ্যাবাউট ফসিলস। ফসিলস মানে জীবাশ্ম। আচ্ছা, জীবাশ্মের বয়স কিভাবে নির্ধারণ করা হয়? কার্বন ডেটিং পদ্ধতি। পদ্ধতিটার নাম কি? কার্বন ডেটিং পদ্ধতি। এই কার্বন ডেটিং পদ্ধতি মানে কার্বন C14 যে আইসোটোপ আছে সেটা দিয়ে এই কার্বন ডেটিং পদ্ধতিতে এই জীবাশ্মের বয়স মাপা হয়। আচ্ছা, তাই এটা হচ্ছে 4500 কোটি বছর পর্যন্ত কার্বন ডেটিং পদ্ধতিতে জীবাশ্মের বয়স মাপা যায়। তার থেকেও বেশি যদি পুরনো হয় তখন ইউরেনিয়াম 238 এই আইসোটোপ গুলা ইউজ করা হয়। U238, ইউরেনিয়াম 238। 4500 কোটি বছর পর্যন্ত এই ফসিলস এর বয়স নির্ধারণ করা যায় এই কার্বন ডেটিং পদ্ধতিটার নাম কি? কার্বন ডেটিং, C14 আইসোটোপ। আচ্ছা, ফসিল সংক্রান্ত স্টাডি প্যালিওঅন্টোলজি, আর যারা স্টাডিটা করে তাদের প্যালিওঅন্টোলজিস্ট বলা হয়। আচ্ছা, তোমরা এই যে মাটি খুঁড়ে এই যে কোনো কিছু ডিসকভার করা, এটাকে কি বলা হয়? প্রত্নবিদ্যা, প্রত্নতত্ত্ববিদ্যা, প্রত্নতত্ত্ববিদ্যা। এই প্রত্নতত্ত্ববিদ্যা বা যেটাকে বলা হয় আর্কিওলজি। আর্কিওলজি, আর্কিওলজি মানে কি? প্রত্নতত্ত্ববিদ্যা। মাটি খুঁড়ে কিছু বের করা। তোমরা হরপ্পা সভ্যতা পড়েছো ইতিহাসে, হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা। এখানে আমরা দেখেছি মাটি খুঁড়ে এই নিদর্শনগুলো উদ্ভব করা হয়েছে, মানে পাওয়া গেছে। তো এটাকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলা হয়। একটা অর্গানাইজেশন আছে ভারতে যেটার নাম হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ফাদার কাকে বলা হয়? হু ইজ দ্য ফাদার? আর্কিওলজিক্যাল ভারতের প্রত্নতত্ত্ববিদ্যার জনক, প্রত্নতত্ত্ববিদ্যার জনক কাকে বলা হয়? লিখে লাগবে আলেকজান্ডার কানিংহাম। আলেকজান্ডার কানিংহাম। বাংলাতে লিখবে কানিংহাম। আলেকজান্ডার কানিংহাম। আলেকজান্ডার কানিংহামকে বলা হয় ভারতের প্রত্নতত্ত্ববিদ্যার জনক। 1861 সালে, 1861 যদি খুব ভুল না করে থাকি, 1861 সালে এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়েছিল, ভারতের এই অর্গানাইজেশন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। দেখবে আমাদের যে হরপ্পা সভ্যতা ডিসকভার হচ্ছে 1921 সাল, মহেঞ্জোদারো তৈরি হচ্ছে 1922 সাল। এছাড়া ইম্পর্টেন্ট যে লোথাল বলে একটা বন্দর ছিল হরপ্পা সভ্যতার, কত সালে ডিসকভার হয়েছিল লোথাল? ইতিহাস হয়ে গেছে 1954 সাল, 1954। আচ্ছা, বলতো হরপ্পা এই সভ্যতাটি কোন নদীর তীরে অবস্থিত ছিল? রাভি, রাভি। রাভিটা বলতে হবে, সিন্ধু বললে হবে না, ঠিক আছে? আর রাভি হচ্ছে সিন্ধুর একটা উপনদী, কিন্তু সিন্ধু বললে হবে না। গঙ্গা যমুনা একই জিনিস নয়, ঠিক আছে? তো আর মহেঞ্জোদারো কোন নদীর তীরে? নদী ভেসে চলে গেছে, নদীর ওটা হচ্ছে মহেঞ্জোদারোটাও হচ্ছে তোমার, এটা হচ্ছে সিন্ধু, ইন্দাস রিভারের উপর। আচ্ছা, লোথাল এই নদী, এটা কোন নদীতে অবস্থিত? লোথাল বন্দরটি, এটা হচ্ছে ভাগোবা রিভার। ভাগোবা বা ভাগোবা রিভার, ঠিক আছে? তো দেখো, প্রথম আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বললাম আমি কি? এই আলেকজান্ডার কানিংহামকে বলা হয়, কারণ এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ফার্স্ট চেয়ারম্যান কে ছিল? এই আলেকজান্ডার কানিংহাম, এটা মনে রাখবে। আচ্ছা, দুটো ধরনের অঙ্গ আছে আমাদের, একটা সমসংস্থ অঙ্গ
আর একটা সমবৃত্তি অঙ্গ। আমরা অভিব্যক্তির সময় দেখেছি, অভিব্যক্তি মানে কি, যে মন্থর একমুখী গতিশীল প্রক্রিয়া, যেটা একমুখী, মুখটা একই দিক থাকবে। অভিব্যক্তি মানে ইভলিউশন। একটা অপত্য জীব থেকে যখন অপর একটা অপত্য জীবের তৈরি হয়, তার মধ্যে কিছু বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য, তার গুণাবলী, মানে আমাদের পরিবেশের সাথে অভিব্যক্তি এবং অভিযোজিত হয়ে বেঁচে আছে, অস্তিত্বের জন্য তারা সংগ্রাম করে বেঁচে আছে। তারা কিন্তু লড়াই করতে পেরেছে, যারা তারা বেঁচে আছে, বাকিরা কিন্তু এই পৃথিবী থেকে হারিয়ে গেছে। যারা নিজেদেরকে পরিবর্তন করতে পারেনি, একটি অপত্য জীব থেকে যখন অপর একটি অপত্য জীবের তৈরি হয়, তার কিছু চারিত্রিক বৈশিষ্ট্যের পার্থক্য দেখা যায়। যে বৈশিষ্ট্যগুলি প্রকাশ পায় সেগুলোকে কি বলা হয়? প্রকট বৈশিষ্ট্য। আর যেগুলো প্রকাশ পায় না সেগুলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলা হয়। এই যে বৈশিষ্ট্যের যে পার্থক্য, যেমন ধরো মা বাবার থেকে ছেলে বা মেয়ে যাই হোক, কিছু না কিছু পার্থক্য থাকবেই। এই পৃথিবীতে তোমার মতো কেউ নেই, বুঝা গেছে? তাহলে কিছু না কিছু পার্থক্য আছে। তো এটাকে ভেদ বা প্রকরণ বলা হয়। বায়োলজির ভাষাতে কি বলা হয়? ভেদ বা প্রকরণ। আচ্ছা, বায়োলজির জনক কাকে বলা হয়? আচ্ছা বলো তো, আগের দিন মনে হয় বলছিলাম, ট্যাক্সোনমির জনক কাকে বলা হয়? ক্যারোলাস লিনিয়াস। আচ্ছা, এই বায়োলজি বলো, এইগুলো বায়োলজি তিনটে পার্ট হয়েছে। বায়োলজির মধ্যে বটানি, জুলজি আর একটা ফিজিওলজি। তো অ্যারিস্টটলকে ধরা হয় বায়োলজি জনক বলা হয়। বায়োলজি মিন্স লাইফ নিয়ে স্টাডি, স্টাডি অ্যাবাউট লাইফ। বায়ো মানে কি? লাইফ। বায়োলজি। বায়োস্পিয়ার, তোমরা বায়োস্পিয়ারের নাম পড়েছো। এগুলো ওয়ান ওয়ার্ড এমনি মনে রাখতে হবে। বায়ো মানে কি? বায়োর সাথে কি রিলেটেড? লাইফ রিলেটেড। যেমন ধরো হাইড্রো, হাইড্রো মানে কি? জল। হাইড্রোস্ফিয়ার হতে পারে, হাইড্রোস্ফিয়ার মানে জলমণ্ডল, ঠিক আছে? হাইড্রোফোবিয়া হতে পারে, জলের প্রতি ভয়, জলাতঙ্ক, হাইড্রোফোবিয়া। আচ্ছা, আমাকে ওটা মনে করানি তোমরা। এই কিছু টিকা যেগুলো বলছিলাম, যে জলাতঙ্ক রোগের টিকা, তারপর ধরো এটা একটা লিস্ট, এটা করে দিতে হবে, ওই জায়গাগুলোতে কোশ্চেন আসে। আচ্ছা, দু ধরনের অঙ্গ আছে। অভিব্যক্তি বা অভিযোজন যাদের হয়েছে তারা পরিবেশে টিকে আছে, যাদের পরিবেশ পরিবর্তন হয়, মানে চেঞ্জেস করতে পারেনি নিজেদেরকে, তারা হারিয়ে গেছে। সমসংস্থ মানে কি? সমসংস্থ অঙ্গ, যে সমস্ত অঙ্গের উৎপত্তি, হুম, গঠনটা একই কিন্তু কাজ আলাদা। আর সমবৃত্তীয় অঙ্গ হচ্ছে কাজ আলাদা, গঠনটা একই। দুটো দুটো ডিফারেন্স আছে। এই পার্থক্যগুলো বুঝতে হবে। প্রত্যেকটার উদাহরণ, যেমন সমসংস্থ অঙ্গের উদাহরণ হচ্ছে ঘোড়ার অগ্রপদ, হ্যাঁ। আর সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ হচ্ছে পাখির ডানা, বাদুড়ের ডানা। বিশ্বা, হ্যাঁ বিশ্বা বলো। আচ্ছা ঠিক আছে, তোমাকে পাঠিয়ে দিচ্ছি, আরে কয়েকটা ক্লাস আমি তোমাকে দিচ্ছি, এগুলো করো, কাজে লাগবে। সায়েন্সের একটা দুটো ক্লাস আমি পাঠিয়ে রাখছি, দেখো। তুমি চাইলে এক দুদিন আসতে পারো, বুধবারে ক্লাস আছে। তুমি তো জিজ্ঞেস করোনি, ওর গ্রুপটা কি থাকে? ওটা আগের গ্রুপ ছিল। না, তুমি তো আর বলোনি কিছু, আমি সেই জন্য আর তোমাকে আলাদা করে আর বলা হয়নি। ঠিক আছে, তুমি চাইলে বুধবারে আসতে পারো, বুধবারে ক্লাস আছে আমাদের। এক দুদিন আসো, আর এটাও অ্যাটমসফিয়ারটাও দেখতে পাবে, অনেকে আসে পড়তে গেলে। আর তুমি পাঠিয়ে রাখছি, আমি একটু হোয়াটসঅ্যাপ করো আমার। এই অভিযোজনটা দু ধরনের আছে, একটা অপসারী অভিযোজন, এই জায়গাটা একটু ভালো করে তোমরা দেখবে। অপসারী অভিযোজন আর একটা অভিসারী। খুব ডিফিকাল্ট কোশ্চেন হয়ে যাবে যদি এই জায়গাগুলো থেকে নাম মনে রাখতে পারো। অপসারী আর অভিসারী, এগুলো একটু মনে দেখে যাবে। অপসারী অভিযোজনের জন্য সমসংস্থি উৎপত্তি হয়েছে, আর অভিসারী অভিযোজনের জন্য সমবৃত্তি অঙ্গ উদ্ভূত হয়েছে। এটা একটু দেখে যাবে, এটা মনে রাখতেই হবে। মানে এখান থেকে কোশ্চেন আমি দেখেছি, আগেও এসেছে। আচ্ছা, আমাদের মস্তিষ্কের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কে?
আমাদের হৃৎপিণ্ডের যে পেসমেকারটা আছে এটা কি রকম, এস এ নোড নাকি এভি নোড? মানবদেহে পৌষ্টিকতন্ত্রের সঙ্গে নিচের কোন অঙ্গগুলো যুক্ত বলবে? ফুসফুস না শ্বাসনালী, হৃৎপিণ্ড, ধমনী, পাকস্থলী, অন্ত্র, বৃক্ক, মূত্রথলি। পৌষ্টিকতন্ত্রের সঙ্গে কোনগুলো যুক্ত? এটা প্রাইমারি টেস্টে এসেছিল 2014 সালে। এটা হবে তোমার ওই পাকস্থলী অন্ত্র, ঠিকই বলেছো। আচ্ছা, কাঁকড়া বীচের শ্বাসযন্ত্রের নাম কি? গিল, ট্রাকিয়া, ফুসফুস নাকি বুকলাং? বুকলাং। এগুলো আমি একটা করে লিস্ট দেব, যেগুলো একটু লিখে লিখে পড়বে। কি কি দিতে হবে এই জিনিসগুলো আমার একটু লিখে রাখতে হবে। দেবো, এমসিকিউ দেবো, দেখো আমাকে একটু বলে রাখো তাহলে। বলে মানে হোয়াটসঅ্যাপ করে রাখো, মনে করাবে, একবার হোয়াটসঅ্যাপ করবে। আর সালোক সংশ্লেষ শ্বসন থেকে তোমাদের দেবো। চলো এরপর অন্যরকম একটু, এইগুলো তো হলো। আচ্ছা বলো, চিপকো আন্দোলন কখন হয়েছিল, কোথায় হয়েছিল? পরিবেশ রিলেটেড 4টে আন্দোলন বলো। চিপকো আন্দোলন। এটা তোমাকে একটা লিস্ট পাঠিয়ে দেবো, পড়বে একটা। এই এনভায়রনমেন্ট রিলেটেড একটা পিডিএফ আছে, প্রাইমারির জন্য খুব কাজে লাগবে। এনভায়রনমেন্টের উপর করতে হবে আলাদা করে। চিপকো আন্দোলন হয়েছিল কোথায়? উত্তরপ্রদেশের মন্ডল গ্রামে একটা গাড়োয়াল ডিস্ট্রিক্ট আছে, যেখানে চিপকো আন্দোলনের নেতা ছিল কে? সুন্দরলাল বহুগুণা, চণ্ডীপ্রসাদ ভাট। আচ্ছা, উত্তরাখণ্ডে হয়েছিল 1973 সাল। 1973 সালে চিপকো আন্দোলন হয়েছিল, চণ্ডীপ্রসাদ ভাট আর সুন্দরলাল বহুগুণা, এই নামগুলো মনে রাখলেই হবে। আচ্ছা, নর্মদা বাঁচাও আন্দোলন, এটা 1985 সালে হয়েছিল। নর্মদা বাঁচাও আন্দোলন নেতা কে ছিল? মেধা পাটেকার। নর্মদা বাঁচাও আন্দোলনের নেতা ছিল মেধা পাটেকার, অরুন্ধতী রায় আর বাবা আমতে। মেধা পাটেকার, অরুন্ধতী রায়টা খুব ইম্পর্টেন্ট নাম, মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র এই জায়গাগুলোতে। নর্মদা উপত্যকার উপর যে নদী পরিকল্পনা, বহুমুখী নদী পরিকল্পনার জন্য এই নর্মদা নদীর উপর যে প্রকল্প, যেটা নর্মদা বাঁচাও আন্দোলন নামে পরিচিত, নর্মদা নদীর জলকে মানে সংরক্ষণের জন্য এই আন্দোলনগুলো হয়েছিল, নর্মদা বাঁচাও আন্দোলন, পরিবেশ সংরক্ষণ মানে নিয়ে যে আন্দোলন। নর্মদা নদীটি কোথা থেকে তৈরি হয়েছে বলতো? এখানে রয়েছে ধরো বিন্ধ্যা মাউন্টেন, এখানে রয়েছে সাতপুরা, তার মাঝে রয়েছে মহাকাল, মহাদেব। মহাদেব আর মহাকাল, এই মহাকাল পর্বতের মাঝ থেকে এরকম ভাবে এসেছে নর্মদা নিম্ন। মহাকাল পর্বতের একটা শৃঙ্গ আছে যেটার নাম হচ্ছে অমরকণ্টক। এই অমরকণ্টক থেকে এদিকে নর্মদা গেছে আর এদিকে সোন গেছে।
ঠিক আছে, সোন নদী, নর্মদা সোন। এই নর্মদা রিভার বলা হয় নর্মদা ভ্যালি ভারতকে প্রায় দুটি ভাগে ভাগ করেছে। উত্তর দিকটাকে বলা হয় আর্যাবর্ত, নিচ দিকটাকে কি বলা হয় দাক্ষিণাত্য। এই নর্মদা রিভার অমরকন্টক থেকে তৈরি হচ্ছে। হ্যাঁ, অমরকন্টকটা কোন রাজ্যে? অমরকন্টকটা রাজ্য বললে মধ্যপ্রদেশ হবে, দেখে নিচ্ছি দাঁড়া একবার। মহাকাল পর্বত, এটা মনে রাখবে। মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের একটা ডায়মন্ড মাইন আছে যার নাম হচ্ছে পান্না, PANNA। পান্না একটা ন্যাশনাল পার্ক বটে, আর এখানে ডায়মন্ড পাওয়া যায় প্রচুর। ভারতের একটা জায়গাতে ডায়মন্ড পাওয়া যায় যেটা হচ্ছে পান্না। ওখানে গিয়ে পড়ে থাকতে হবে যদি কোনোদিন একটু পাওয়া যায়। ডায়মন্ড মাইন, এটা কোথায়? এটা হচ্ছে পান্না। পান্না এটা হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের ক্যাপিটাল কোথায়? ভোপাল। মধ্যপ্রদেশে অনেকগুলো ন্যাশনাল পার্ক আছে, বনবিহার, সাতপুরা, তারপর তোমার ওই কি বলে, আরেকটা নদী আছে অমরকন্টক থেকে, জহিলা বলে একটা নদী আছে, অতটা ইম্পর্টেন্ট। তিনটা নদী একটা জায়গা থেকে তৈরি হচ্ছে, একটা হচ্ছে নর্মদা, এদিকে সোন, আর একটা জহিলা বলে একটা রিভার আছে, অতটা ইম্পর্টেন্ট নয়। তো নর্মদা রিভার কোথায় এসে পড়েছে বলতো? এখানে হচ্ছে গালফ অফ খাম্বাত বা কাম্বে উপসাগর। কি বললাম? কাম্বে উপসাগর বা গালফ অফ খাম্বাত বলছো। গালফ অফ খাম্বাত বা কাম্বে উপসাগর এখানে এসে পড়েছে। এখানে চারটা রিভার পড়েছে, 4 রিভার্স। এই চারটা রিভার কি কি? নর্মদা, মাহি, সাবরমতী, আরেকটা তাপি। নর্মদা এবং তাপি বিখ্যাত দক্ষিণ পশ্চিম বাহিনী নদী ভারতের। আর মাহি নদী কেন পরীক্ষা আসে? আর মাহি নদী আমাদের যে কর্কট ক্রান্তি রেখা এরকম ভাবে গেছে, এই কর্কট ক্রান্তি রেখাকে দুবার ক্রস করেছে। ঠিক আছে, সবরমতী, এই চারটে রিভার একসাথে এসে পড়েছে এক জায়গায়। ঠিক আছে, এখানে একটা এস্টুয়ারি ফর্ম করেছে, এখানে একটা পলিমাটির সমভূমি তৈরি করেছে। আচ্ছা, রিক্যাপচুলেশন থিওরি বা বায়োজেনেটিক সূত্র বাকি। ভেরি গুড। মিউটেশন থিওরির প্রবক্তাকে, মিউটেশন তত্ত্ব লিখে রাখবে, হুগো দে ভ্রিস। হুগো দে ভ্রিস। যোগ্যতমের উদ্বর্তন কথাটি কে প্রবর্তন করেছিল? একটু আগে বললাম, ডারউইন। মানে এটা দিয়েছিল প্রবর্তন, যদি বলে তখন হারবার্ট স্পেন্সার হবে। ডারউইন এই ইয়েটা দিয়েছিল, মানে থিওরিটা। আচ্ছা, বর্তমান ঘোড়ার নাম কি? ইকুয়াস। প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা কে? ডারউইন। আচ্ছা, ইকো লোকেশন জানো? ইকো লোকেশন কোথায় দেখা যায়, মানে কি মানে একটা প্রক্রিয়া। যেমন ধরো বাদুড়, চামচিকে, কিছু জলজ প্রাণী আছে যাদের ডানাতে, মানে ওই
কোনো বস্তু আছে কিনা তার অবস্থান জানতে পারে। বাদুড় চামচিকের ডানা একটা পাতলা চামড়া দ্বারা গঠিত প্যাটাজিয়াম থাকে বাদুড়ের ডানাতে, এবং এই যে ধরো ভূমিকম্প হলে পিঁপড়ে গুলো জানতে পারে বলে কোথায় আছে। তো এরকম বাদুড় চামচিকে এগুলো হচ্ছে তোমার বিভিন্ন প্রাণী, এই প্রাণীগুলোর এক ধরনের আল্ট্রাসনিক সাউন্ড সৃষ্টি করে, ঠিক আছে, এবং কোনো বস্তুর গঠন সম্পর্কে তারা জানতে পারে, যে অবস্থান, যে এখানে একটা জিনিস আছে। তো এই যে অবস্থান সম্পর্কে জানতে পারে এটাকে ইকোলোকেশন বলা হয়। ওরা অটোমেটিক, যেমন ধরো যারা দেখবে অন্ধ হয়, দেখতে পায় না, ব্লাইন্ড হয়, তাদের অন্য সেন্স গুলো অনেক বেশি হয়। তারা তার কারো যে যে পরিচিত ব্যক্তি তার হাতটা ছুঁয়ে বলে দেবে যেটা কে বলে। তাদের সেন্স অনেক অনেক বেশি, আমরা কখনো সেগুলো পারবো না। বুঝে গেছে? তাহলে তাদের বাদুড় চামচিকে থেকে শুরু করে তাদের একটা আল্ট্রাসনিক শব্দ সৃষ্টি করে, এবং বিশেষ জ্ঞানেন্দ্রিয় সাহায্যে শব্দ তরঙ্গ গ্রহণ করে এবং কোনো বস্তুর গঠন সম্পর্কে তারা জানতে পারে। আমাদের কতগুলি ক্রোমোজোম আছে? ঠিক আছে, চলো আমি একটা ইংলিশের প্র্যাকটিস সেট দিচ্ছি, এগুলো করো। খাতাগুলো দিচ্ছি তো।